এই হচ্ছে নাকতলা উদয়ন সংঘের এবছরের মণ্ডপের বাইরের অংশটা আমরা দেখতে পাচ্ছি। বাইরের অংশটা কিন্তু বেশ কিছুটা ডার্ক একটা লাইটিং রেখেছে। আর হ্যাঁ, এবছরের থিমের নাম কিন্তু অর্পণ। এখানে দেখো থিমের নামটা লেখা আছে এবং নোটটাও লেখা আছে। থিমটা কি নিয়ে করেছে সেইটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে লেখা আছে। আর রিন্টু দাস এই বছরের কিন্তু শিল্পী। চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। আর মণ্ডপের বাইরের অংশটা অ্যাকচুয়ালি এই জায়গাটা সমস্ত কিছুই আমাদের গোত্র হয়। শাণ্ডিল্য গোত্র, শিব গোত্র, তোমার হচ্ছে গর্গ গোত্র, হ্যাঁ বিভিন্ন ধরনের যে গোত্র আছে, কাশ্যপ গোত্র, সেই সমস্ত গোত্রের নাম কিন্তু এই জায়গাটায় কিন্তু লেখা আছে। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা বেশ একটা আলো আধারি একটা ব্যাপার আছে এই মুহূর্তে। আর মাতৃ প্রতিমা কিন্তু ঠিক মিডিল অংশটায় আছে। আর ওপরের অংশটা কাইনেটিক পার্ট কিন্তু করা হয়েছে, যেমনটা আমি প্রস্তুতির সময় ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম কিছুটা অংশ যে এখানে কাইনেটিক পার্ট কিন্তু হতে চলেছে ওপরের অংশটা, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। বাকি আগে এদিকটা আগে তোমাদের দেখাই, পুরোটাই কিন্তু তোমার যে এখানে যে বলে ওটাকে কি বলে, কোষাকুষি, সেই কোষাকুষি দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। আর সেই কোষাকুষি থেকে জল পড়ছে, তোমরা যদি ভালো করে শোনো আওয়াজটা, টপ টপ করে জলের যে আওয়াজ সেগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো বেশ ইন্টারেস্টিং লাগছে সাউন্ডটা শুনতে, সাউন্ড এফেক্টটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এইখানে হচ্ছে মাতৃ প্রতিমাটাও তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এই সাইড থেকে এখানে একটা শঙ্খ আদলে করা হয়েছে এবং শঙ্খের সামনের দিকটা কিন্তু মায়ের মাতৃরূপটা রাখা হয়েছে। আর মিডিল মানে ভেতরের অংশ থেকে একটা স্মোকি ফ্লেভার বেরোচ্ছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা নাকতলা উদয়ন সঙ্গে লাস্ট ইয়ার যে প্রতিমাটা হয়েছিল সেখানের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম অন্য ধরনের হয়েছিল। এবছরের প্রতিমাটাও কিন্তু একদম অন্য ধরনের, অন্য ধাঁচের করা হয়েছে। যেমনটা বললাম একটু আগে, একটা শঙ্খর সামনের দিকটা কিন্তু প্রতিমাটা রাখা হয়েছে। আর পিছনের অংশ থেকে কিন্তু স্মোকি একটা ফ্লেভার কিন্তু বেরোচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার এই জায়গাটা করেছে। আর ওপরে কিন্তু স্বর্গের সিঁড়ি, সেটাকে এখানে দেখানো হয়েছে। সেই স্বর্গের সিঁড়িটা কিন্তু কাইনেটিক পার্ট হিসাবে কিন্তু ওপরের এই অংশটা ঘুরছে। খুব ভালো লাগছে দেখে, মানে বেশ ইন্টারেস্টিং একটা কিন্তু মণ্ডপ সজ্জা আমরা এবছর নাকতলা উদয়ন সঙ্গে দেখতে পাচ্ছি। মা যেখানে আছেন সেই জায়গাটা কিন্তু পুরোটাই নিচটা জল দেওয়া হয়েছে এবং নিচের এইখানে তোমরা যদি দেখো প্রচুর কিন্তু এখানে দেবদেবীর ছবি আমি দেখতে পাচ্ছি, যারা কিন্তু তর্পণের সময় যেমনটা দেওয়া হয়, জল দেওয়া হয়, সেরকম কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি থিমটা কিন্তু পুরোটাই তর্পণকে কেন্দ্র করে করা হয়েছে। বাট হ্যাঁ, পুজোর সময় তো তর্পণ কথাটা ব্যবহার করা যায় না, তো সেই কারণে এই ব্যাপারটা কিন্তু অর্পণ হিসাবে দেখানো হচ্ছে। মানে মায়ের পায়ে আমরা অর্পণ করি কোনো কিছু, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই জন্য সেখানে দেখো কোষাকুষি থেকে জল পড়ছে, মানে যেমনটা হয়ে থাকে সেই ধরনের ব্যাপারটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো নাকতলা উদয়ন সংঘের এই বছরের থিম ভাবনা। নাকতলা উদয়ন সংঘের এই বছরের যে থিম ভাবনা সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু রিলেট করতে পারবে এই থিমের সাথে। আর এই মণ্ডপটি মাস আর্টে অন্তর্ভুক্ত আছে, তাই আজকে 22 তারিখ মাস আর্টের লাস্ট ডেট। আর আজকের দিনটা কেটে গেলে মানে 25 তারিখ থেকে এই মণ্ডপ জনসাধারণের জন্য ওপেন হয়ে যাবে। তোমরা 25 তারিখ সন্ধ্যাবেলা থেকে যখন খুশি এসে এই মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবে। এই হচ্ছে বাগুইয়াটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ একদম রাস্তার পাশেই কিন্তু এই মণ্ডপটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এই বছর যে থিম তার নাম হচ্ছে বাংলা ও বাঙালি। এবছর কিন্তু 45তম বর্ষ। মণ্ডপের এই অংশটাতে মা গঙ্গাকে দেখানো হচ্ছে এবং মা গঙ্গার মানে গঙ্গার যে ফ্লোটা, যে গতিপথ, সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে এই জায়গাটায়। তো তাই জন্য মা গঙ্গার কিন্তু এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি। এই পুজোটি এই জোনের অন্যতম একটি বিখ্যাত পুজো। আর প্রচুর ভিড় হয় এই পুজো দেখার জন্য, মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে এবং এই বছরের পুজোটা 45তম বর্ষে পদার্পণ করেছে। থিমের নাম কিন্তু বাংলা ও বাঙালি এবং শিল্পী কিন্তু সম্রাট ভট্টাচার্য। তার সাথে আরও অনেক শিল্পীরা আছে, যেমন প্রতিমায় পিন্টু শিকদার আছেন, সিলিকনের যে কিছু কাজ আছে এই মণ্ডপের ভেতরে, সেখানে সুবিমলদার কাজ করেছেন। তো এরকম অনেকে আছে এই মানে পুজোর সাথে জড়িত। নমস্কার সবাইকে, শারদ শুভেচ্ছা। আমি সম্রাট ভট্টাচার্য। বিগত অনেক বছর ধরে আমি পুজো আঙিনায় আছি, কিন্তু এই পুজোটি ইনি আমার 5তম বর্ষ আর কি, 5 নম্বর আমি এখানে কাজ করছি। আর এটা হলো অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। আর এই বছর আমার পরিকল্পনা হলো বাংলা ও বাঙালি। গত বছর আমি এখানে যে থিমটা করেছিলাম সেটা হলো বাংলার পুজো নিয়ে, যে বারোয়ারি বা বারোয়ারি পুজো কীভাবে এসছে। তো সেটা পড়াশোনা করতে গিয়ে কোথাও আমি দেখতে পেলাম যে একটা বারোয়ারি পুজোর যদি ইতিহাস এত একটা বিস্তারিত হতে পারে, তো বাংলা যে জনজাতিটা আছে তার ইতিহাসটা কত বড় হতে পারে। তো সেখান থেকে আমার পড়াশোনা শুরু হয়। আর সেই মাধ্যমে জানতে পারি যে 42,000 বছর আগে মানুষ বসতির ছাপ এখানে পাওয়া গেছে। তার মানে 42,000 বছর আগেও বাংলার অস্তিত্ব ছিল। সেখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে। তারপরে আমরা চলে আসছি রাজা শশাঙ্ক, পাল, সেন,
ব্রিটিশ যুগ, পুরো বিষয়টাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। বাংলার রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলার নজরুল থেকে শুরু করে বাংলার সকল মনীষীদেরকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আবার বাংলাকেই দেখানোর চেষ্টা করছি, বাংলার মানুষকে বাংলা দেখানোর চেষ্টা করছি আর কি। আমরা 24 তারিখে ওপেন করছি সন্ধ্যে 6টার সময়, তারপরেই জনসাধারণের জন্য সেরকম। সর্বশেষ দর্শকদের প্রতি তোমার কি মনে হচ্ছে, কি এক্সপেকটেশন আছে এই কাজকে নিয়ে বা দর্শকদের নিয়ে? বেসিক্যালি আমার অনেকগুলো পুজো আছে, দর্শকরা বিশাল ভালোবেসেছে। আমার গত বছর, আগের বছর হরিদেবপুর 41 পল্লীতে সেই অবগাহন খুব পছন্দ হয়েছে মানুষদের। আমার কাছে খুব বড় পাওনা ছিল যে একটা মানুষ এসে আশীর্বাদ স্বরূপ 100 টাকা দিয়ে গেছিলো, বলেছিল যে সেটা আপনার আর্টিস্টকে দিয়ে দেবো, ক্লাব মেম্বারের হাতে দিয়ে গেছিলো। সেটা আমার কাছে একটা বিশাল পাওনা ছিল। তো আশা করছি যে কাজের নিরীক্ষে তো এই বছর সেটা পাওয়া উচিত বা হওয়া উচিত। তো সব কিছুই দর্শকদের হাতে, দর্শকই সব। ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অশ্বিনীনগর বন্ধু মহলে আসার জন্য। আর সকলকে বলবো যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলে সব পরিবার মিলে আসবেন এখানে পুজোটা দেখতে। আশা করি বাংলাকে একটা নতুন রূপে, বাংলাকে আবার নতুনভাবে দেখতে পাবেন। মণ্ডপে ঢোকার পরে এইখানকার প্রথম যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই আদিম মানুষ। মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমাদের যে পূর্বপুরুষ মানে আদিম মানুষ ছিল সেই জায়গাটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং এটা কিন্তু মানে নড়ছে, দেখতেই পাচ্ছে, একদম যে অরিজিনাল লাগছে দেখতে। মানে এটা কিন্তু অনেক মানুষ এনজয় করবে। এটা সিলিকনের তৈরি, তাই জন্য প্রপার একদম দেখো মনে হচ্ছে চামড়ার মানুষ এটা। আর এখানে কিন্তু সাউন্ড আছে, মানে এটা আজকে হচ্ছে না, যখন পুজোর সময় আসবে এখানে কিন্তু কথা বলবে, সেই সাউন্ডটা কিন্তু এখনও রেডি হয়নি, তাই আজকে এই ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ না। এখান থেকে যদি সোজা আমরা এই দিকটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো মানে বাংলা যেখান থেকে শুরু হয়েছে সেই সমস্ত জিনিসটা কিন্তু এখান থেকে তুলে ধরা হয়েছে। মানে এই দিকটা স্পেশালি পাল বংশ থেকে শুরু করে সেন বংশ, একের পর এক রাজারা যে এসছে তাদেরকে কিন্তু এইখানে এই জায়গাটাতে স্থান দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে রানী ভিক্টোরিয়াকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু চলে আসছে আমাদের যে স্বাধীনতার সময়টা, সেই কারণে কিন্তু এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে পোর্ট্রে করা হয়েছে, এবং উপরে একটা বাঘ করা হয়েছে আয়রন স্ট্রাকচারের। মানে নেতাজি সুভাষচন্দ্রকে বাঘ, আমাদের বাংলার বাঘের সাথে তুলনা করা হচ্ছে। এই ওয়ালটাতে তোমরা সুহাসিনী গাঙ্গুলি থেকে শুরু করে প্রীতিলতা ওয়েদার, সরলা দেবী চৌধুরানী, এনাদের কিন্তু ছবি দেওয়া হয়েছে। এবং এইখানটা তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে দেখতে পারবে এনারা কিন্তু স্বাধীনতা সংগ্রামীর সাথে যুক্ত ছিলেন মহিলা হিসাবে, তো তাদেরকে কিন্তু এখানে সম্মান জানানো হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দেখতে পাচ্ছি, যিনি কিন্তু আমাদের বাংলাকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং তার মূর্তি এখানে ডিজার্ভ করে, তাই জন্য এই মণ্ডপে তাকে রাখা হয়েছে। এবং ওপরের পেছনের এই অংশটাতে বেশ কিছু সুন্দর পোর্ট্রে করা আছে, ছবি আঁকা আছে, ছবি এখানে কিন্তু দেওয়া হয়েছে। এনারা কিন্তু প্রত্যেকেই আমাদের বাঙালি বা বাংলার সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত, এবং তাদেরকেই কিন্তু এখানে সম্মান জানানোর জন্য এই দিকটা রাখা হয়েছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের রবি ঠাকুরের একটি মূর্তি, সিলিকনের মূর্তি, সেটা কিন্তু এইখানে রাখা আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এত সুন্দর মানে ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং স্পেশালি এই পুরো জায়গাটা, এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, পুরো জায়গাটা দেখে যেন মনে হচ্ছে কোনো বাড়ির ভেতরে আমি দাঁড়িয়ে আছি, এত সুন্দরভাবে ডিজাইন করেছে এই জায়গাটা। আর ঠিক এর পরেই কিন্তু আমরা চলে যাচ্ছি মায়ের দিকে, মানে মাতৃরূপ কিন্তু এদিকেই আছে। মা দুর্গাকে একদম বাংলার মেয়ে হিসেবে দেখানো হচ্ছে। মানে শাড়িটা যদি দেখো, একদম বাংলার নারীরা বা গ্রামের দিকের মেয়েরা কিন্তু একটু উঁচু করে শাড়ি পরে, সেই রকমভাবে কিন্তু এখানে শাড়ি পরানো হয়েছে মাকে। এবং মায়ের হাতে কিন্তু এখানে দেখো কাজললতা থেকে শুরু করে এখানে ধরো বিভিন্ন ধরনের বাংলার যে বই, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু মায়ের হাতে কিন্তু আছে। এবং এখানে মানে অন্যভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে মাকে। মানে মা দুর্গা তো এটা মা দুর্গাই, তবে তার সাথে কিন্তু বাংলার মেয়ে হিসেবেও কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। অসুরকে কিন্তু ঠিক এইভাবে কিন্তু এখানে রাখা হয়েছে। তো খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমি বলবো। আর পিছনে দেখো স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আমাদের রামকৃষ্ণ দেব পরমহংস, এবং ওদিকে মা সারদা দেবী আছেন। তো এই জায়গাটা স্পেশালি আমার তো খুব দারুণ লেগেছে। এই সামনেটা এখানে কিন্তু ছোট ছোট যে মিনিয়েচার যে বিভিন্ন ধরনের পুতুল হয়, সেগুলো কিন্তু আমি এখানটায় দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু এই পুরো জায়গাটার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। স্পেশালি মায়ের মুখটা যদি দেখো তাহলে কিন্তু আমি বলবো বেশ ভালো লাগছে। আর মায়ের শাড়িটাও, কালার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে। মণ্ডপটা তোমরা যখন পুরোটা দেখবে, দেখে মাকে দর্শন করে যখন এই এক্সিট দিয়ে যখন বেরোবে, তখন কিন্তু তোমরা দেখতে পাবে এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা লোগো আছে, এবং তাদের ক্লাব সম্পর্কে কিছু সামান্য তথ্য এইখানে কিন্তু দেওয়া আছে। আর হ্যাঁ, তোমরা কি ইস্টবেঙ্গল না মোহনবাগান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এইদিকে মাদার টেরেসার একটা ছবিও আমি দেখতে পাচ্ছি। ছবিগুলো কিন্তু এত সুন্দরভাবে এখানে আঁকা হয়েছে, মানে প্রত্যেকটা ছবি এত সুন্দরভাবে এখানে আঁকা হয়েছে, যেটা মানে সত্যি তারিফ যোগ করো। খুব ভালো লেগেছে আমার এইখানের থিম। 45তম বর্ষে এই অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের যে থিম বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপ্রান্ত, সেটা অ্যাকচুয়ালি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মণ্ডপটা যখন আমি পুরোটা দেখলাম, ঘুরলাম, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি কিন্তু এই মণ্ডপে এসো, মিস করো না এই পুজোটি। এটা কিন্তু বাগুইহাটির অন্যতম একটি বিখ্যাত পুজোর মধ্যে পড়ছে।
আর এই পুজোটি এটা একদম পুরো মেন রোডের ওপর, কোনো অসুবিধা হবে না। লোকেশনটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, জোড়া মন্দির থেকেও তোমরা কিন্তু আসতে পারো, আবার কেষ্টপুর থেকে একটু এগিয়ে এসে ডান দিক দিয়েও তোমরা কিন্তু চলে আসতে পারো। আর ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস আছে, সেখান থেকেও কিন্তু বাগুইহাটি তোমরা কিন্তু চলে আসতে পারো। তো খুব প্রাইম একটা লোকেশন। আর এখানে আসলে তোমরা অনেকগুলো পুজোই, মোটামুটি 3-4টে পুজো, বড় বড় পুজো দেখতে পারবে। তো ডেফিনেটলি মিস করো না। আর এই পুজোটি 23-24 তারিখ নাগাদ ওপেন হয়ে যাচ্ছে, তাই অবশ্যই তোমরা কিন্তু এসো, দারুণ লাগবে এই থিমটি।